জবটাও যদি শুরু করা যায়। চলো দেখতে যাবো মনোযোগ সহকারে। সবার প্রথমে তোদের একটা কনসেপ্ট জানতে হবে, এটাকে বলে সেন্ট্রাল ডগমা। বইয়ে কি আছে না আছে এগুলো বাদ দে, খালি তোরা শুধু দেখ এখানে সেন্ট্রাল ডগমা কনসেপ্ট বা তত্ত্ব। এবার এই তত্ত্বটা আমাদের কে দিয়েছেন? বিজ্ঞানী ক্রিক, CRIC। এই ক্রিক নামক বিজ্ঞানী হচ্ছে আমাদের এই সেন্ট্রাল ডগমা তত্ত্বটা দিয়েছেন। এবার তত্ত্বটা কি? এক সেকেন্ড দ্বারা কালিটা চেঞ্জ করে নিই একটু। এই তত্ত্বটার মতে আমাদের ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এবার ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ট্রান্সক্রিপশন। বাংলাতে ট্রান্সক্রিপশনই বলে। আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি ট্রান্সলেশন। ঠিক আছে, দুইটাই একসঙ্গে লেগে গেল। ট্রান্সলেশন, এটা মনে থাকবে। এবার ডিএনএ থেকেই আবার কিন্তু ডিএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বাংলায় বলি প্রতিলিপিকরণ। বাংলায় আমরা এটাকে বলি প্রতিলিপিকরণ। আর ইংরেজিতে এটাকে আমরা বলি রেপ্লিকেশন। তাহলে ব্যাপারটা বোঝা গেল। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন, আর ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন। এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা তত্ত্ব। বাট পরবর্তীতে আমাদের বিভিন্ন রকম ভাইরাস আবিষ্কার হয়, এবং ভাইরাসের মধ্যে আবার সেই ক্ষমতা আছে যারা কি করে বলতো আরএনএ কেই আবার ডিএনএ তে পরিণত করে। এই প্রক্রিয়াটিকে আমরা বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। বোঝা গেল? এই টোটালটা হচ্ছে সেন্ট্রাল ডগমা কনসেপ্ট। পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। ক্লিয়ার? আরো কোনো প্রশ্ন আছে? মাইক অন করে বল। কোথাও অসুবিধা হলে মাইক অন করবি, আমাকে বলবি স্যার এখানে আরেকবার বললে ভালো হয়, আমাকে বলবি কিন্তু। আচ্ছা দেখো তাহলে এবার আমাদের এটা মনে কর একটা কোষ, যা কিছু আমি লিখতেছি সব পাই যাবে। এবার কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। এই হচ্ছে, দাঁড়া নিউক্লিয়াসটা একটু আঁকাটা গন্ডগোল হলো, মাঝখানে ছিদ্রগুলো দিতে হবে। এটা হচ্ছে তো নিউক্লিয়াসের এগুলো নিউক্লিয় ছিদ্রগুলো। যারা আজকে জয়েন করলো না ওরা যাতে ভুল করে ভাবে না যে এগুলো আমি অফলাইনে পড়াবো আবার। এবার দেখ, এবার আমাদের কোষের ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। তাহলে এটা হচ্ছে ডিএনএ। এবার ডিএনএ থেকে আমাদের ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কি তৈরি হয়? আরএনএ। এবার মনে কর এটা এমআরএনএ। আরএনএ বিভিন্ন ধরনের হয়, এটা এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ পড়বো আমরা। এইবার তাহলে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন দুইটাই কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই হয়। ক্লিয়ার? তারপর এই এমআরএনএটা নিউক্লিয় ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। কোথায় বেরিয়ে আসে? সাইটোপ্লাজমে। তাহলে এটা কি? সাইটোপ্লাজম। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের মধ্যে আমাদের এই যে এমআরএনএটা আসলো, এমআরএনএটার মধ্যে রাইবোজোম গিয়ে যুক্ত হয়।
রাইবোজোমের 2টা ইউনিট, একটা বড় একটা ছোট, এবং তৈরি করে প্রোটিন। তাহলে এটা হচ্ছে কি প্রোটিন। আর প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি? ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশন কিন্তু হয় সাইটোপ্লাজমে। বুঝা গেল? তাহলে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসে। লিখে রাখি, রেপ্লিকেশন প্লাস ট্রান্সক্রিপশন, এই দুইটা ঘটনা কোথায় ঘটে? এই দুইটা ঘটনা ঘটে নিউক্লিয়াসের মধ্যে। আর ট্রান্সলেশন তোরা চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারিস, আমি সব দিয়ে দিবি, ওগুলা যা লিখতেছি তার সব দিয়ে পাই যাবি। ট্রান্সলেশন কোথায় হয়? সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমের মধ্যে হয়। ক্লিয়ার? এটা একটা পড়ার বিষয় তোদের ছিল। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই তাও। আমি ভিডিওটা কিন্তু এই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ, তো চাপের কিছু নেই, চাইলে আবার পরে দেখতে পারিস। এইবার আমরা নেক্সট স্লাইডে যাই। তাহলে এটা কি হয়ে গেল। এবার পরবর্তী দেখো, এটা আরএনএ কিভাবে তৈরি হয়? আরএনএ ডিএনএ থেকেই তৈরি হয়। তার আগে আরএনএ আরএনএ কিন্তু হয় একতন্ত্রী। একতন্ত্রী একতন্ত্রী কেমন করে থাকে? তাহলে আরএনএ একটা নির্দিষ্ট দিক থাকে, সেটা হচ্ছে 5 প্রাইম ফসফেট, আর একটা থাকে কি 3 প্রাইম ওএইচ। সব আরএনএ এর ক্ষেত্রেই কিন্তু, ডিএনএ যেমন পড়েছিল 5 প্রাইম ফসফেট 3 প্রাইম ওএইচ, আরএনএরও এরকম থাকে। এবার মাঝখানে কি থাকে? তাহলে ফসফেট, মানে মাঝখানে কি থাকবে? সুগার, আবার ফসফেট, আবার সুগার, আবার ফসফেট, আবার সুগার, আবার ফসফেট, আবার সুগার, আবার ফসফেট, আবার সুগার। তাহলে এরকম করে সুগার ফসফেট পরপর করে যুক্ত হয়ে থাকে। আর তাদের সঙ্গেই আমাদের আরেকজন যুক্ত থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস। তো সুগারের সঙ্গে মনে করে এখানে গুয়ানিন, মনে কর এই সুগারের সঙ্গে মনে কর সাইটোসিন, এই সুগারের সঙ্গে মনে কর ইউরাসিল, এই সুগারের সঙ্গে মনে কর অ্যাডিনিন, এই সুগারের সঙ্গে মনে কর আবার গুয়ানিন আছে। তাহলে এখানে কেবলমাত্র থাইমিন থাকে না। তাহলে টি আরএনএ থেকেই থাকে না, আরএনএ তে থাইমিন থাকে না। এবং আরএনএ কেমন হয়? একতন্ত্রী। ডিএনএ কেমন ছিল? দ্বিতন্ত্রী। এটা হচ্ছে আরএনএ এর গঠন। এতটুকু পড়লেই তোর হবে। এবার আরএনএ কিন্তু আনস্টেবল হয়। স্টেবল হয়। কেন হয় আনস্টেবল? এবার তুই সুগারের ছবিটা দেখ। তুই যখন আরএনএ শর্করা পড়িয়েছিলাম, এখানে কে ছিল আমাদের? মনে কর একটা নাইট্রোজেন বেস যুক্ত হয়ে আছে, মনে কর এখানে যুক্ত হয়েছে গুয়ানিন, এখানে হাইড্রোজেন, এখানে এইচ। এবার আরএনএ সুগারের এখানে কিন্তু ওএইচ থাকে 2 নাম্বার পজিশনে, এইচ ওএইচ। তারপরে এখানে এইচ, এখানে কে ছিল? মনে কর CH2, তার সঙ্গে একটা ফসফেট যুক্ত হয়ে আছে, যেটা আরএনএ সুগার। মনে কর এবার আরেকটা সুগার মনে কর আছে এখানে। তাহলে এখানে এদের এই মনে কর একটা সুগার, পরবর্তীতে দাঁড়া 1 সেকেন্ড, এইটাকে আমি তুলে একটু সরাই নিই, এটা একটু বেশি এখানে এসে আছে। কোথায় গেল? এই তো। তো মনে কর এখানে আরেকটা সুগার। এবার মনে কর এখানে সাইটোসিন। তাহলে এখানে এইচ, এখানে ওএইচ, এখানে এইচ, এখানে ওএইচ, এখানে এইচ। আর আজকে আমি দেখাচ্ছি না কিভাবে বন্ধনী তৈরি হয়, আগের দিন দেখাচ্ছি কিন্তু। CH2 ও মাঝখানে ফসফেট, কলম নড়ে যাচ্ছে, ইরেজার। পেন, এই হচ্ছে আমাদের ফসফেট এর সঙ্গে যুক্ত। এবার এই যে হাইড্রোজেনটা, এটা বের হয়ে যায় এখান থেকে, আর ফসফেটটার সঙ্গে কে যুক্ত থাকে? ডবল বন্ড ও একটা, আর একটা থাকে OH গ্রুপ। তাই তো আগের দিন আমরা ডিএনএ গঠন কিভাবে তৈরি হয়েছিল আমরা কিন্তু পড়েছিলাম, তাই আজকে কিন্তু আমি যাচ্ছি না এটাতে কিভাবে ফসফোএস্টার বন্ধনী তৈরি হয়, এরকম কিন্তু গঠনটা ছিল।
এবার শুধু ডিফারেন্স কোন জায়গায় পাবি? ডিফারেন্স পাবি ও তাই বলি, পেনের কালিগুলো দেখা যাচ্ছে না কেন। দেখ, এবার এটা কি 2 নাম্বার পজিশন, এই 2 নাম্বার পজিশনে কি আছে? OH। এই OH গ্রুপটা তার ইলেকট্রন এই ফসফেটকে দিয়ে এই বন্ধনীটাকে ভেঙে দিতে পারে। এবার ভেঙে দিলে কি হবে? RNA-টা দুটো টুকরা ভেঙে যাবে। তাহলে এই 2 প্রাইম OH থাকার জন্য RNA আনস্টেবল, RNA বেশিক্ষণ থাকতে পারে না। আর DNA কি এখানে অক্সিজেন থাকে না, ইলেকট্রন দান করার মতো কেউ নেই, তার জন্য DNA হচ্ছে স্টেবল। মাথায় থাকবে, তা শুধু মনে রাখিস 2 প্রাইম OH থাকার জন্য RNA আনস্টেবল, বাস এতটুকুই। আচ্ছা, এবার নেক্সট RNA আমাদের ডিফারেন্ট টাইপের হয়। এই দেখ, একটা হচ্ছে তোর জেনেটিক RNA। জেনেটিক RNA মানে যে সকল RNA জিন বহন করে। আরে যে সকল RNA জিন বহন করে তাদেরকে আমরা কি বলি? জেনেটিক RNA। যেমন HIV যে ভাইরাসটা আছে তার মধ্যে কিন্তু RNA থাকে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে। আর যে সকল RNA জিন বহন করে না তাদেরকে আমরা কি বলবো? নন জেনেটিক ডিফারেন্ট টাইপের mRNA, rRNA, tRNA। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা পড়বো rRNA। এবার rRNA এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে rRNA এর মধ্যে লুপ অর ফাঁস দেখা যায়। ঠিক আছে? আর একটা হচ্ছে rRNA এর রাইবোজোম গঠন করে। এর একটাই কাজ, রাইবোজোম গঠন করে। এবং rRNA এর সবচেয়ে স্টেবল RNA। তো এই 3টা পয়েন্ট পড়লেই হবে। সবচেয়ে স্টেবল RNA, কারণ এর মধ্যে G আর C বেশি থাকে। তার কারণ গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধনী দেখা যায়। আর 3টা হাইড্রোজেন বন্ধনীকে ভাঙতে কি বেশি শক্তি লাগবে, তার জন্য আমাদের rRNA কি হয়? স্টেবল হয়। ফাঁস মানে কি? তুই যদি কোষের মধ্যে rRNA-টাকে দেখিস, rRNA-টা এরকম করে থাকে, এরকম করে লুপ বা ফাঁস গঠন করে। এগুলো কি আমরা কি বলছি? লুপ। বোঝা গেল? এবার rRNA থেকে আর কি কি করতে হবে চল দেখি। এই একটা ছবি, এটাই যাতে তোর মাথার মধ্যে একদম ঢুকানো থাকে। ঠিক আছে? এখানে আমি কি বললাম? rRNA রাইবোজোম গঠনে সাহায্য করে। এবার রাইবোজোম প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে হয় 70S আর ইউক্যারিওটিকদের ক্ষেত্রে হয় 80S। গেল? এস মানে ভেটবার্গ, আমরা জানি। এবার এটার আবার 2টা ইউনিট, বড় ইউনিটটা হচ্ছে তোর 50S আর ছোট ইউনিটটা হচ্ছে 30S। এবার 50S এর মধ্যে কি rRNA থাকে? 5S rRNA থাকে আর 23S rRNA থাকে। তোকে জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে 50S এর মধ্যে কোন কোন rRNA থাকে। 30S এর মধ্যে 16S rRNA থাকে। ইউক্যারিওটিকদের ক্ষেত্রে সেম 5S। এবার 23 জায়গায় এবার আছে 28S। আর স্মল ইউনিটটাতে কি আছে? 18S। আর একটা কথা ছিল 16। আর এক্সট্রা একটা আছে 5.8S। তোকে জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে 60S এর মধ্যে কোন কোন rRNA, 40S এর মধ্যে কোন rRNA, 30S ক্ষেত্রে কোন rRNA, 5S এর ক্ষেত্রে কোন rRNA। মনে থাকবে? rRNA শেষ, এর বেশি তোকে কোনো পড়তে হবে না। ঠিক আছে? এইবার আমরা পড়ব কি? এবার আমরা পড়ব mRNA নিয়ে। mRNA পুরো নাম কি? mRNA পুরো নাম হচ্ছে মেসেঞ্জার RNA। চলো এবার আমরা পড়ব mRNA বা মেসেঞ্জার RNA। এবার mRNA এর কি বৈশিষ্ট্য?
এমআরএনএ এর এই হচ্ছে যদি একটা এমআরএনএ এর ছবি আঁকি, এমআরএনএ এটা হচ্ছে তোর 5 প্রাইম দিক আর এটা হচ্ছে 3 প্রাইম ওএইচ দিক, ঠিক আছে। এবার এমআরএনএ বিভিন্ন অংশে বিভক্ত থাকে, মানে বিভিন্ন অংশের নাম আছে। 5 প্রাইম দিকে আমাদের থাকে 5 প্রাইম ক্যাপ, তাহলে একদম এই অংশটাকে আমরা কি বলবো, 5 প্রাইম ক্যাপ। কেন? এখানে একটা গুয়ানিন থাকে এবং সেই গুয়ানিনের ছবিটা মনে কর, এটা হচ্ছে গুয়ানিন, এরকম দেখতে। গুয়ানিনের এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার ছিল। এবার এই গুয়ানিনের 7 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকে, এটাকেই আমরা কি বলবো, 5 প্রাইম ক্যাপ। ক্লিয়ার 5 প্রাইম ক্যাপ জিনিসটা কি? তারপরে 5 প্রাইম ক্যাপের পরে পরবর্তী অঞ্চলটার একটা নাম আছে, ওটাকে বলে, দাঁড়া আমি কালার চেঞ্জ করে দিই। 5 প্রাইম ক্যাপের পরে পরবর্তী অঞ্চলটার নাম হচ্ছে 5 প্রাইম নন কোডিং অঞ্চল। কি জিনিস নন কোডিং? মানে এই অঞ্চলটার কোনো কাজ নেই, তোকে এতটুকুই মনে রাখতে হবে এই বয়সে, ছোট আছিস, বেশি পড়লে হবে না। এর পরবর্তী অংশটার নাম হচ্ছে আমাদের প্রারম্ভিক কোডন, মানে কোডিং অঞ্চল। দ্বারা আমি আরেকবার এটাকে ইয়ে করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে তোদের। এবার কোথায় গেল, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এই টোটাল অঞ্চলটাকে আমরা কি বলি, কোডিং অঞ্চল। তোদের এখন শুধু নাম মনে রাখতে হবে, এর থেকে বেশি যাওয়া যাবে না। এবং কোডিং অঞ্চলে আমাদের কি থাকে, কোডন থাকে। কি জিনিস বলবো এখন। তো সবার প্রথম যে কোডনটা থাকে সেটা থাকে AUG। এই কোডনটাকে বলা হয় প্রারম্ভিক কোডন। প্রারম্ভিক কোডন কেন প্রারম্ভিক বলে? এখান থেকে প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া শুরু হয় এবং এই কোডনটা যে অ্যামিনো অ্যাসিড শনাক্ত করে তার নাম হচ্ছে মিথিওনিন। কি জিনিস সব আসবো। এবার দেখ, কোডিং অঞ্চলটা এভাবে চলতে থাকে এবং কোডিং অঞ্চলটা কেমন দেখতে হয়, এই কোডন 3টা নাইট্রোজেন বেস মিলে আমাদের একটা কোডন তৈরি হয়। কোথায় গেল রে, হারাই গেল নাকি এবার? এই যে পাওয়ার পয়েন্টে এটাই ভালো লাগে না, যা কিছু লিখলাম সব হারাই গেল। কার মেজাজটা খারাপ হয় না, কি যে ক্লিক করলাম, আরেকবার করতেছি। তাহলে এটা হচ্ছে তো একটা ভুল ক্লিক করলেই গেল। তো এটা হচ্ছে এমআরএনএ ছবি ছিল, শেষ প্রান্তটাকে আমরা বলছিলাম 5 প্রাইম ক্যাপ। আর কেন ক্যাপ বলছি, কারণ এখানে একটা গুয়ানিন আছে, গুয়ানিনের 7 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ যুক্ত ছিল। তারপরে অঞ্চলটাকে আমরা বলছি
5' নন কোডিং অঞ্চল, তারপরেরটাকে আমরা বলছি কোডিং অঞ্চল। এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত টোটালটাকে আমরা কি বলছি? কোডিং অঞ্চল। কোডিং অঞ্চলে থাকে কোডন, প্রথম কোডনটা থাকে এইউজি, তারপর এটা সিসিসি, জিজিজি, এটিসি, জিসিসি, টিটিএ, এগুলো হচ্ছে কোডিং কোডনের নাম। তাহলে এখানে এই তিনটা বেসকে মানে এ ইউজি, ইউজি কে আমরা বলি কি? প্রারম্ভিক কোডন। প্রারম্ভিক কোডন। তাহলে এই তিনটা বেসকে মিলে আমরা কি, যেমন জি জি জি, এটাকে আমরা কি বলবো? কোডন। জিসিসি, এটাকে আমরা কি বলবো? কোডন। এগুলো হচ্ছে কোডন, ঠিক আছে? কোডিং অঞ্চল যত বড় হয়, তোর প্রোটিন যে বা পেপটাইড যে চেনটা হবে সেটাও বড় হয়। আসবো একটু পরে, আপাতত দেখতে থাক। আর আমাদের কোডিং অঞ্চলের একদম শেষে থাকে আমাদের সমাপ্তি কোডন। সমাপ্তি কোডন কি কি? তাহলে একদম শেষ প্রান্তে আমাদের কি থাকবে? কোডিং অঞ্চলের পরে থাকবে সমাপ্তি কোডন। সমাপ্তি কোডন তিনটা হয়, ইউএএ, ইউএজি, ইউজিএ। সমাপ্তি কোডনের পরে থাকে একটা লম্বা পলি এ টেইল। এখানে থাকে শুধুমাত্র অ্যাডিনিন, অনেক লম্বা। তাহলে এটা আছে 3'। তাহলে এইটুকু অংশকে আমরা কি বলবো? পলি এ, মানে অ্যাডিনিন টেইল। তাহলে বল, এখন তোরা জাস্ট এমআরএনএ এর নাম জানলি, 12-এ উঠে এগুলো নিয়ে ডিটেলস আছে, কেন প্রারম্ভিক কোডন বলে, কেন সমাপ্তি কোডন বলে, এখন জাস্ট ওকে নামটা জানতে হবে। তা দেখো, তাহলে শুরু হচ্ছে 5' ক্যাপ, তারপর নন কোডিং অঞ্চল, তারপর তোমার হচ্ছে কোডিং অঞ্চল, তারপর সমাপ্তি কোডন, তারপর আবার নন কোডিং অঞ্চল থাকে, আমি দেইনি, দরকারও নেই। সমাপ্তি কোডন কি কি তোকে মনে রাখতে হবে? ইউএএ, ইউএজি, ইউজিএ, আর শেষে কে থাকে? পলি এ টেইল। মানে অনেকগুলো আমাদের অ্যাডিনিন থাকে। কতগুলো থাকে? প্রায় 200 থেকে 240টার মতো। আর প্রারম্ভিক কোডন কাকে শনাক্ত করে? প্রারম্ভিক কোডন শনাক্ত করে একটা অ্যামিনো অ্যাসিডকে, যার নাম হচ্ছে মিথিওনিন। ক্লিয়ার? এই ছিল তোদের এমআরএনএ। এবার যখন টিআরএনএ পড়াবো তখনই গিয়ে তুই এই কোডন টোডন গুলো বুঝবি, তাই একটু অপেক্ষায় থাক। এইবার আমরা আগে টিআরএনএটা পড়ে নিই। এবার আমরা কি করবো? ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা দেখব টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। টিআরএনএ কাজ কি আগে লিখে দিই। এটা বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ। ক্ষুদ্রতম আরএনএ। 2 নাম্বার, এর মধ্যে ডাইহাইড্রো ইউরিডিন এবং সিউডো ইউরিডিন নামক অস্বাভাবিক বেস থাকে। নর্মালি আমরা বেস কি জানি? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এটা দুইটা আলাদা এক্সেপশনাল বেস। অস্বাভাবিক নাইট্রোজেন বেস থাকে।
টিআরএন এর কাজ কি? টিআরএন এর কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিড বহন করে রাইবোজোমে নিয়ে আসা, রাইবোজোমে নিয়ে আসা। ঠিক আছে, এবার দেখো একটা টিআরএনএ কেমন দেখতে হয়। একটা টিআরএন এর এটা হচ্ছে 5 প্রাইম দিক, তারপর এরকম একটা ফাঁসের মতো থাকে, এরপর এরকম দেখতে হয়, তারপর এইদিকে এটা হচ্ছে 3 প্রাইম দিক, এইদিকেও ফাঁসের মতো হয় গেল, তারপর এখানে থাকে একটা লুপ। এটা হচ্ছে টিআরএন এর গঠন। জায়গাগুলোর নাম দিই। এটাকে বলা হয় টি সাই সি লুপ। দেখ, নর্মালি আরএন এর মধ্যে থাইমিন থাকে না, কিন্তু টিআরএন এর মধ্যে আবার থাইমিন থাকে, তো এগুলো ব্যতিক্রম। এই সাই মানে হচ্ছে সিউডো ইউরিডিন, এটা একটা অস্বাভাবিক বেস। তাহলে এই লুপটার মধ্যে কি থাকে? থাইমিন থাকবে, মানে সিউডো ইউরিডিন থাকবে, সাইটোসিন থাকবে। তার জন্য এটার নাম হচ্ছে টি সাইসি লুপ। এই লুপটার নাম হচ্ছে ডি এইচ ইউ লুপ বা ডি লুপ। অনেক সময় এটাকে ডি লুপও বলে। কেন বলে? কারণ এর মধ্যে এই যে ডাইহাইড্রো ইউরিডিন থাকে, তাহলে এই লুপে কে থাকবে? ডাইহাইড্রো ইউরিডিন গেল। আর এই জায়গাগুলোকে বলা হয় স্টেম। এটাকে বলবো ডি স্টেম, এটাও স্টেম, আমার তো নাম লেখার দরকার নেই। স্টেম মানে এখানে যারা বলছি স্টেম, এখানে এরকম স্টেম হচ্ছে কেন কেন বলতো? এখানে মনে কর গুয়ানিন আছে, এখানে মনে কর সাইটোসিন আছে, এদের মাঝখানে 3টা হাইড্রোজেন বন্ধন, মনে কর থাইমিন আছে, এখানে অ্যাডিনিন আছে, কয়টা হাইড্রোজেন বন্ধনই? 2টা। তো এই স্টেম জায়গাগুলো এরকম এর জন্য দেখতে, ঠিক আছে। আর তাহলে এটাও একটা স্টেম। আর 3 প্রাইম এন্ডটার শেষ প্রান্তে একটা বিশেষ সজ্জা থাকে, ওটাকে বলে সি সি এ। বোঝা গেল? এবং এই অ্যাডিনিনের সঙ্গে আমাদের অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। এই যে একটা অ্যামিনো অ্যাসিডের ছবি আঁকলাম। তাহলে 3 প্রাইম প্রান্তের কাজ কি? অ্যামিনো অ্যাসিড গ্রাহক সাইট, এই জায়গাটায় অ্যামিনো অ্যাসিড গিয়ে যুক্ত হয়। তাহলে আমি জাস্ট অ্যামিনো অ্যাসিডটা কিভাবে যুক্ত হলো আমি সেটাকে দিলাম। বোঝা গেল? এবার লাস্ট এই এই অঞ্চলটাকে বলে ভ্যারিয়েবল লুপ। ভ্যারিয়েবল লুপ কেন বলে? কারণ এখানকার নাইট্রোজেন বেসের সংখ্যা ভ্যারি করে, কখনো 10টা আছে, কখনো 15টা, কখনো 3টা, কখনো 4টা, এরকম। লাস্ট এই লুপটার নাম হচ্ছে অ্যান্টিকোডন লুপ। তাহলে আমরা মনে করি একটা কোডন লিখি AUG, এর উল্টা কি হবে? UAC। তাহলে এইখানে থাকে অ্যান্টিকোডন UAC। বুঝা গেল? তার লাস্ট লুপটার নাম কি? অ্যান্টিকোডন লুপ। বোঝা গেল? তোকে এতটুকু জানতে হবে, এবং টিআরএনএ খুব ইম্পর্টেন্ট এইটুকু। তাহলে এটা হচ্ছে তোর কোডন, আর উপরেরটা হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে পরীক্ষায় আসতে পারে অ্যান্টিকোডন কোন আরএনএ এর মধ্যে থাকে? টিআরএনএ এর মধ্যে। পরীক্ষায় আসতে পারে কোডন কোন আরএনএ এর মধ্যে থাকে? এমআরএনএ এর মধ্যে থাকে। তাহলে এবার পরীক্ষায় আসতে পারে যে 3 প্রাইম, মনে করে এখানে দিয়ে দিল এ চিহ্ন,
টি সাইসি লুপে বি চিহ্ন দিয়ে দিল, ভ্যারিয়েবল লুপে সি চিহ্ন দিল, দিয়ে তোকে বললো যে নিচের জায়গাগুলি আইডেন্টিফাই করো। কারো কোনো সমস্যা আছে বলে ফেল, মাইক অন কর, বলে ফেল, এতক্ষণ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে। মুখ খুলতে হবে কিন্তু, হ্যাঁ। কারো নাই, লজ্জা পাইস না, এখানে কেউ কাউকে কিছু বলতে যাবে না, মাইক অন কর আর বল। সবাই বুঝে গেছে, খুব ভালো কথা। তাহলে আমরা টিআরএনএ, এমআরএনএ, তার আরএন, তোদের নিউক্লিক অ্যাসিডটা শেষ, নিউক্লিক অ্যাসিড খতম। আরেকটা জিনিস বলতে চাই আমি, ওভারঅল জিনিসটা তোদের একবার দেখাই কিভাবে আমাদের প্রোটিন তৈরি হয়ে দেয়। মনে কর এটা ডিএনএ, ডিএনএ দুইটা স্ট্র্যান্ড থাকে, এ টি জি সি, এ টি এ জি, মনে কর, মুছে গেল, এ টি এ জি সি এ টি, ঠিক আছে। তো এটা একটা স্ট্যান্ড, তাহলে উল্টা স্ট্যান্ডটা কি হবে বল, টি এ টি সি জি টি এ, এটা, তাহলে এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা 3 প্রাইম, এটা 3 প্রাইম হলে এটা 5 প্রাইম। ক্লিয়ার? এবার যখন আরএনএ তৈরি হয় না, ডিএনএ কেই ব্যবহার করে আরএনএ তৈরি হয় এবং একটা স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ব্যবহার করে। তাহলে মনে কর এটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করবে, ছাঁচ, তো ইংরেজিতে বলে টেমপ্লেট, টেমপ্লেট। তাহলে এটাকে যদি ছাঁচ হিসেবে ব্যবহার করে, আরএনএটা ঠিক এর মতোই দেখতে হবে। কেমন দেখতে হবে আরএনএটা? তাহলে এখানে টি এর জায়গায় কি হবে আমাদের, এ, এর জায়গায় কি হবে ইউ, টি এর জায়গায় কি হবে আবার এ, সি এর জায়গায় কি হবে জি, জি এর জায়গায় সি, টি এর জায়গায় কি হবে আবার এ, এর জায়গায় কি হবে ইউ। তাহলে এই যে তৈরি হলো এটাকে বলবো আমরা আরএনএ। তো মনে কর আরএনএটাকে আমরা এবার আলাদা করে রাখলাম, এ ইউ, মাঝখানে এটা কি তৈরি হয়ে গেল আমাদের আরএনএ। মনে কর এটা একটা এমআরএনএ, তাহলে এ ইউ এ জি সি এ ইউ, তাহলে এটা হচ্ছে আমাদের এমআরএনএ, ঠিক আছে। এইবার আমি তোদের একটা জিনিস দেখানোর জন্য একটা বেস আমি ইচ্ছা করে চেঞ্জ করে দিচ্ছি, এইটাকে আমি জি করে দিই, দাঁড়া, তাহলে এইটাকেও আমাকে চেঞ্জ করতে হবে। কেন জি করতেছি বলতেছি, ইচ্ছা করেই করলাম, এ ইউ জি, তাহলে এখানে কি করতে হবে আমাকে, এখানে জি লিখতে গেলে এখানে আমাকে সি লিখতে হবে। দেখ, তাহলে এগুলো এক একটা কি কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন, আরো মনে করে দিকে আছে, আমি লিখিনি। তো তিনটা, সরি, এখানে দুইটাতে দাগ পড়ে গেছে, তিনটা করে বেস মিলে আমাদের কি তৈরি হয়, একটা কোডন তৈরি হয়। তাহলে এইটা একটা কোডন, এদিকে আরো আছে আরো দুইটা আছে মনে কর, এই কোডনটা আমরা লিখলাম। এবার এই কোডনটাকে ব্যবহার করে আমাদের কিভাবে প্রোটিন তৈরি হয় সেটা দেখ, যেটাই যার জন্য তো আমরা আরএনএ করছি। এইবার এইটা মনে কর এমআরএনএটা, তাহলে এটা আছে 5 প্রাইম 3 প্রাইম, আমি এটাকেই লিখলাম কিন্তু, হ্যাঁ, এটাকেই লিখলাম। এবার আরএনএর আমি শুধু কয়েকটা কোডন লিখি, মনে কর এখানে শুরুটা হচ্ছে এ ইউ জি দিয়ে গেল। এইবার আমাদের যে টিআরএনএটা আসবে তার মধ্যে কি থাকবে, ইউ এ সি, এই অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ আসবে। ভ্যারিয়েবল লুপটাও দিই, নাহলে পরে বলবি ভ্যারিয়েবল লুপটা কই গেল। তাহলে টিআরএনএ তো এরকম দেখতে,
ঠিক আছে, এটা 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। এবার এইখানে যদি কোডন এটা থাকে, তাহলে এখানে অ্যামিনো অ্যাসিডটা কি হবে? মিথিওনিন। মানে কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আসবে? মিথিওনিন। বুঝলি? মনে কর এরপরে কোডনটা হচ্ছে এমআরএনএ এর মধ্যে হচ্ছে তোর মনে কর আছে GAC। তাহলে এরকম অ্যান্টিকোডন যুক্ত আরেকটা টিআরএনএ আসবে, আমি শর্টকাট মারছি কোনো রকম। তাহলে এখানে আর একটা অ্যামিনো অ্যাসিড আসবে, তার মাথায় অ্যান্টিকোডন কি থাকবে? তার মাথায় অ্যান্টিকোডন থাকবে আমাদের CUG। এরকম করে চলতেই থাকে এবং এই মিথিওনিনটা গিয়ে এই সবুজটার মাথায় গিয়ে যুক্ত হবে। মিথিওনিন কার সঙ্গে যুক্ত হয়ে গেল? সবুজটার মাথায় গিয়ে। বুঝা গেল? এইভাবে অ্যামিনো অ্যাসিড গুলো পরপর যুক্ত হয়ে তৈরি করে আমাদের পেপটাইড। জাস্ট ওভারঅল একটা আইডিয়া দিলাম। এবার তোদের ক্লাস নিউক্লিক অ্যাসিড শেষ। এবার আমি ভিডিওটা একটু পজ করি, রেকর্ড